দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন নিটোল টাটা বিচ ট্রেন্ডসে। আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি চলমান পরিস্থিতিতে বাজার এবং অর্থনীতি। দর্শক আপনারা জেনে থাকবেন গত কয়েক সপ্তাহ জুড়েই দেশ জুড়ে এক ধরনের কোটা সংস্কার আন্দোলন নামে সহিংসতা হয়েছে। এরপরে ব্যাপকভাবে অর্থনীতির উপর সেটির চাপ পড়েছে। আলোচনার জন্য আজ আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন স্টুডিওতে। এম.এস. সিদ্দিকী, অর্থনীতিবিদ ও কলামিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি স্যার আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং একই সঙ্গে রয়েছেন শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক, বিশেষ প্রতিনিধি, বাংলা ট্রিবিউন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিচ ট্রেন্ডসের আয়োজনে। স্যার আপনার কাছেই আসতে চাই যে কিছুদিন আগে নতুন অর্থ বছরের বাজেট আমরা দেখলাম পাশ করা হয়েছে। অর্থ বছরের শুরুতেই চলমান এমন একটা পরিস্থিতির মধ্যে অর্থনীতি খানিকটা চাপে পড়লো কিনা, এই পর্যবেক্ষণ দিয়ে আমি আসলে আলোচনা শুরু করতে চাই। চাপে পড়লো কি না এই প্রশ্নের উত্তরে অবশ্যই পড়েছে। কারণ আপনি যেহেতু বাজেট রেফার করলেন, জুন মাসে সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ড একটু স্লো থাকে, কারণ অপেক্ষা করতে থাকে সবাই বাজেটে কি আসলো, কি হলো না হলো। এরপরে যখন এই ধরনের একটি রাজনৈতিক ঘটনা, এই রাজনৈতিক ঘটনায় সব অর্থনৈতিক কর্মকাণ্ড 5 দিন টোটালি বন্ধ থাকলো। এটার অর্থ হচ্ছে যে যারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের কোনো ইনকাম ছিল না, তাদের শুধু খরচ হয়েছে। এখানে একটা তথ্য দিলে আপনার কাছে ভালো লাগবে, সেটা হচ্ছে যে বাংলাদেশে যে রিটেইল বিজনেস হয়, তার রিটেইল বিজনেসের 97%, আজকের পত্রিকার নিউজ, 97% রিটেইল ক্ষুদ্র ব্যবসায়ীরা এটা ডিল করে, যাদের ব্যবসাটা টোটালি বন্ধ ছিল এই 5 দিন। তার মানে কি, কোনো কনজামশন, কেনাকাটা ছিল না। কনজামশন হয়তো জমানো জায়গা থেকে গেছে। তরি তরকারিগুলো, পেরিশেবল আইটেমগুলো 5-6 দিন যখন কৃষকের ঘর থেকে বাজারে আসতে পারলো না, সেটা নষ্ট হয়ে গেল। এবং এখনও সারা ঢাকা বাংলাদেশের কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেমটা এখনও স্বাভাবিক হয়নি। ট্রেন বন্ধ, রাস্তাগুলো ওপেন করেছে, ঢাকা চিটং রোডটা, এটা আপনার নিউজ পেয়েছে, কিন্তু অন্য রাস্তাগুলোর কি অবস্থা আমরা জানি না। তো কমিউনিকেশন যদি না থাকে তাহলে সাপ্লাই সিস্টেমটা টোটালি বন্ধ হয়ে আছে। তারপরে বেচা কেনা নাই, ইকোনমিক অ্যাক্টিভিটিস নাই, ব্যাংকগুলো বসে আছে। সব কিছু মিলিয়ে এর সাথে সাথে আন্তর্জাতিক বিজনেসে যেটা হয়েছে, এক্সপোর্ট শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, আমদানির শিপমেন্ট ক্যান্সেল হয়ে গেছে, নতুন অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে। সব কিছু মিলিয়ে শুধুমাত্র যেমন হরতাল যদি হয়, এটার সাথে আমি একটু করোনাকালীন সময়ের সাথে একটু তুলনা করতে চাই, তাহলে আপনার দর্শকদের বুঝতে একটু সুবিধা হবে। করোনাকালীন সময়ে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য চলেছে, মানুষ ভয়ে ভয়ে দোকান খুলেছে, মানুষ বাজারে গিয়েছে, কেনাকাটা করেছে। কিন্তু এবার সব কিছু বন্ধ। এই যে সব কিছু বন্ধ, তার মানে অর্থনৈতিক কর্মকাণ্ড, সামগ্রিকভাবে অর্থনীতি স্থবির হয়ে গেল। স্থবির মানে স্লো না, একদম বন্ধ হয়ে গেল। এটার ইম্প্যাক্ট অনেক খারাপ। এবং শুধু আজকে না, যেমন একটা স্ট্যাটিস্টিক্সে বলছে $1 বিলিয়ন আমাদের খরচ হয়ে গেছে। আর কেউ কেউ অনেক কথা বলবেন, অনেক হিসাব বেরোবে। আপনাকে শুধু আরেকটা কথা বলি, যে এই কর্মকাণ্ডের ইম্প্যাক্ট আরও 1 বছর 1.5 বছর পর্যন্ত চলতে থাকবে। শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাওয়ার যে ঘটনাগুলো, আরও যে তারপরের যে শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের যে গুডউইল লস হয়েছে। আমরা যখন কোনো কিছুর হিসাব করি, আমাদের অ্যাসেটের হিসাব করি, লাইবিলিটির হিসাব করি, প্রফিট হিসাব করি, আমরা গুডউইলটাকে কখনো বিবেচনায় নেই না। আমাদের অ্যাকাউন্টের সিস্টেম এটা নাই, এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশের গুডউইল অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সারা পৃথিবীতে। আন্তর্জাতিক বাণিজ্যে, রপ্তানি বাণিজ্যে আমরা আরও ক্ষতিগ্রস্ত হলাম। একটি কথা প্রায় আলোচনা হয়, আপনি জানেন, সেটা হচ্ছে যে আমরা নাকি সবচেয়ে সস্তায় গার্মেন্টস বিক্রি করি, আমার থেকে বায়াররা কম প্রাইস দেয়। কিন্তু এটা বিবেচনা করেছি কেন আমরা কম দেই? আমাদের শ্রমিকরা মিডল ইস্টে চাকরি করে, আশেপাশের সব দেশগুলো থেকে আমাদের শ্রমিকরা সবচেয়ে কম বেতন পায়। কেন? এটা হচ্ছে আমাদের গুডউইল খারাপ, ভালো না, আমাদের উপর আস্থা কম। তো আমাদের এমনিতেই আস্থাহীনতায় ভুগি আন্তর্জাতিক বাজারে। তারপরে এই ঘটনায় আস্থা আরও কমে গেছে। পৃথিবীর মানুষ বিশ্বাস করতে পারে না যে বাংলাদেশে আন্তর্জাতিক ইন্টারনেট কমিউনিকেশন
ক্রস বর্ডার ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন যে ইমেইল নির্ভরশীল, আইসিটি নির্ভরশীল, সেটা টোটালি বন্ধ ছিল। ফেসবুক বন্ধ ছিল, সেটারও একটা ইম্প্যাক্ট আছে অর্থনীতিতে। অনেক ফেসবুক বেসড অনেক বিজনেস, এফ কমার্স, সেটা আপনি হয়তো জাস্টিফাই করতে পারবেন, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ইমেল বন্ধ হয়ে যাওয়াকে আপনি কিভাবে জাস্টিফাই করবেন? কি করে বুঝাবেন মানুষকে, যে মানুষকে মানে আমাদের কাউন্টার পার্টকে বিদেশে, যে কেন আমাদের যোগাযোগ বন্ধ ছিল? এখন যখনই যোগাযোগ বন্ধ থাকে তারা ভয় পেয়ে যায়, তারা শিপমেন্ট করে না, যে আমি তো আমার পেমেন্ট পাবো না। শিপিং কোম্পানিগুলো ডিক্লাইন করেছে, আমার কাছে এভিডেন্স আছে। ওরা বলেছে যে আগামী পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের কোনো কনসাইনমেন্ট আমাদের জাহাজে তুলব না। নিশ্চয়ই উদ্বেগ জানানিয়ে তথ্য জানাচ্ছিলেন এমএস সিদ্দিকী। শফিকুল ইসলাম, আপনার কাছে আসতে চাই। অর্থনীতিবিদরা বলছেন যে দেশে অর্থনৈতিক মন্দার এক ধরনের আশঙ্কা তাদের রয়েছে, এবং গত কয়েকদিনের, আমি একটু আগেও সংবাদপত্রে দেখছিলাম যে গত কয়েকদিনের অস্থিরতায় প্রায় ৭১,০০০ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে। একটি জাতীয় দৈনিক আজকে খবর প্রকাশ করেছে। আর স্যার যেমনটা উদ্বেগের কথা জানাচ্ছিলেন, এই অবস্থায় দেশের অর্থনীতির এমন নাজুক দশার জন্য যারা দায়ী, প্রধানমন্ত্রী একটু আগে বলেছেন দেশের অর্থনীতি পঙ্গু করতেই এই ধরনের একটি আন্দোলনের সহিংসতা করা হয়েছে, প্রধানমন্ত্রীর বক্তব্য, আজকের বক্তব্য। আপনার কাছে পর্যবেক্ষণ জানতে চাই যে ব্যবসায়িক যে ক্ষতির কথা বলা হচ্ছে, এটি কাটিয়ে উঠতে আসলে আমাদের সামনে করণীয় কি? ধন্যবাদ আপনাকে। 2024-25 অর্থবছর শুরু হয়েছে 1 জুলাই থেকে, আর সেই জুলাইয়ের মাঝামাঝি এসে একটি ন্যাক্কারজনক ঘটনা আমাদের দেশের উপর দিয়ে বয়ে গেল। এটি মানুষ্য সৃষ্ট দুর্ভোগ, যাকে বহন করতে হবে রাষ্ট্রকে, বহন করতে হবে আমরা যারা সাধারণ মানুষ, যারা এখানে বসবাস করি আমাদেরকে। তার কারণ হচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট, সেখানে এনবিআরকে আদায় করতে হবে 5 লাখ কোটি টাকার বেশি। সেখানে ঘাটতি আছে, বাজেটে ঘাটতির মেকআপ করার জন্য সঞ্চয়পত্র বিক্রি, ব্যাংক থেকে ধার করা, বৈদেশিক ঋণ নেওয়া, এই জায়গাগুলো আছে। এই যে গত 3-4-5 দিনের যে ঘটনা, এই ঘটনায় আমার জিডিপি যে জায়গাটিতে ছিল, 1 জুলাই বাংলাদেশ যে জিডিপি নিয়ে তার বাজেটের যাত্রা শুরু করেছিল, সেইখান থেকে যদি 1 লাখ কোটি টাকা যদি লস হয়ে যায়, তাহলে আমার জিডিপি কমে গেল। আমাকে যে জিডিপি নিয়ে আমি শুরু করেছিলাম, সেই জিডিপিতে যদি আমাকে পুষতে হয়, তাহলে এই 1 লাখ কোটি টাকা মিটিয়ে আমি বর্তমান অবস্থাটা আমি ধরবো। 1 জুলাইতে আমার জিডিপি যেখানে ছিল, তারপর থেকে সামনে এগোনো, সেখানে আপনি নির্ভর করতেছে যে আপনি গ্রোথ কতখানি মানে অর্জন করতে পারবেন। গভর্নমেন্ট একটা টার্গেট করেছে, সেটি সম্ভব কিনা। তাহলে এই যে পিছিয়ে যাওয়ার যে কারণটি হচ্ছে শতভাগ মনুষ্য সৃষ্ট, মানুষ দ্বারা সংগঠিত নৈরাজ্য, অরাজকতা, দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী গোষ্ঠী দ্বারা এই ক্ষতিটি হয়েছে, যার মানে পরিণাম আপনি আমি একজন খেটে খাওয়া মানুষ পর্যন্ত কেউ রেহাই পাবে না। এটিকে গভর্নমেন্টকে মেকআপ করতে হলে কিন্তু গ্রাসরুট লেভেল থেকে আপনাকে সেই অর্থগুলো যোগান দিতে হবে। এটি তো অবশ্যই যে বাংলাদেশের অর্থনীতিকে পিছিয়ে দেওয়ার জন্য একটি গভীরতম নীল নকশা এবং একটি পরিকল্পনা। তার কারণ হচ্ছে যে গত 20-25 বছরে বাংলাদেশ যেটুকু এগিয়েছে, সেটুকু কিন্তু অর্থনৈতিকভাবে এগিয়েছে। আর এই এগোনোর কারণেই কিন্তু বাংলাদেশ তার বিশ্বে তার নিজের অবস্থান তৈরি করে নিয়েছে। সেখান থেকে যদি বাংলাদেশকে সরিয়ে আনতে হয়, তাহলে অর্থনৈতিকভাবে মেরুদণ্ডকে ভেঙে দেওয়াটাই হচ্ছে তার মূল শক্তি, এবং সেটি ছিল এই নাশকতার হলো মূল হেতু, মূল উদ্দেশ্য। কোটা সংস্কার বিরোধী আন্দোলন এটি ছিল একটি উছিলা মাত্র, এটি ছিল সামান্য ছাত্রদের সংগঠিত আন্দোলন। এটির উপরে ভর করে এই দুর্বৃত্তরা, এই সংগঠন এই গত কয়েকদিনে বাংলাদেশের অর্থনীতিকে যে পরিমাণ পঙ্গু করে দিয়ে গেছে, এটি কিভাবে মেকআপ হবে? এটি আসলে সরকারের দিক থেকেও এখনো কোনো পরিকল্পনা তারা করতে পারছে না।
অর্থনীতিবিদরাও কিন্তু তার ভবিষ্যৎবাণী পরে ব্যক্ত করতে পারছে না। আমরা যারা মাঠে এই নিয়ে কাজ করি আমাদের কাছেও অনেকটা ঘোলাটে মনে হয় যে আসলে এই ক্ষতি মেকআপ করার জায়গাটা কি, শুধুমাত্র কি টাকার অঙ্কের ক্ষতি? আমার 5 দিন যাবত আমার ইন্টারনেট নাই, আমার ই কমার্স বন্ধ, আমার ফেসবুক বন্ধ, আমার আন্তঃযোগাযোগ বন্ধ, আমার 18,000 চালান আটকে আছে বন্দরে। আমি এগুলো কি দিয়ে মেকআপ করব? আমার কৃষির ফসল মাঠে নষ্ট হচ্ছে, আমার কারখানার উৎপাদিত পণ্য গোডাউনে নষ্ট হচ্ছে, আমার পোলট্রি ধ্বংস হচ্ছে, আমার গরুর আমার যে প্রাণীর যে আমিষ, দুধ বলেন ডিম বলেন, সেগুলো বাজারজাত করা যাচ্ছে না, সেগুলো নষ্ট হচ্ছে। যেগুলো যে সময় বাজারে আনা প্রয়োজন ছিল সেই সময় আনা যাচ্ছে না, এখনও বাজার মানে স্বাভাবিক হয়নি। কাজেই আমরা যদিও বলি, অর্থনীতিবিদরা যদিও বলছেন যে এই ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি টাকা, হয় তার কম অথবা তার চেয়ে বেশি, কিন্তু আসলে কি এই ফিগারটি কি এই অঙ্কের মধ্যেই সীমাবদ্ধ রাখা সমীচীন হবে? মেট্রো রেল বন্ধ হয়ে গেছে, মেট্রো রেলের ক্ষতি এটি পোষাবেন আপনি কি দিয়ে? শুধু টাকা দিয়ে মেকানিজম যন্ত্রপাতি বসাবেন, মেট্রো রেল চলে যাবে তাই? ইমেজ যে ক্ষুণ্ণ হলো, আমার দেশের যে ইমেজ ক্ষুণ্ণ হলো, আমার দেশের যে গুডউইল ক্ষুণ্ণ হলো, আমার দেশের যে সুনাম নষ্ট হলো, এর মূল্য কত? এই মূল্য কিভাবে মেকআপ করবেন আপনি? কোনো জায়গা নেই। আমি বিশ্বাস করি যে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা সঠিকভাবে ঠান্ডা মাথায় মাঠ গ্রাসরুট লেভেল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত অনুসন্ধানের পর অনুসন্ধান, কারণের পর কারণ উদ্ঘাটন করে এই ক্ষতির সঙ্গে যারা জড়িত সেটিকে মুখ উন্মোচন করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেমন তাদের দায়িত্ব, একই সঙ্গে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো নাশকতা কেউ যেন করতে না পারে, আমার অর্থনীতিকে কেউ যেন অর্থনীতির মেরুদণ্ডকে যেন ভেঙে দিতে না পারে, সেই জন্য তাকে মানে তৈরি থাকতে হবে। পাশাপাশি এই ক্ষতি কিভাবে মেকআপ করা যায় সেখান থেকে তাদের পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনার সঙ্গে যদি প্রয়োজন হয় বাংলাদেশের 18 কোটি মানুষ এর সঙ্গে যুক্ত হবে বলে আমি বিশ্বাস করি। নিশ্চয়ই আরও আলোচনায় আপনার কাছ থেকে পরামর্শ নিশ্চয়ই পাবো, কিন্তু উদ্বেগ জাগানিয়া তথ্য এমএসসির দিকে আপনার কাছে একটু জানতে চাই। সেটি হচ্ছে চীন থেকে বাজেট সহায়তা আপাতত আমরা পাইনি, ডলার সংকট চলছে, রিজার্ভ বাড়াতে দাতা সংস্থার কাছে বাজেট সহায়তা চেয়েছিল সরকার। আপনি জেনে থাকবেন যে এই বাজেট সহায়তা যদি পাওয়া যেত তাহলে হয়তো রিজার্ভের উপর চাপও কমতো। অন্যদিকে 1 মাস আগের তথ্য রয়েছে আমার কাছে, সেটি হচ্ছে যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলছিলেন যে বাজারে নিত্যপণ্যের কোনো সংকট নেই, কিন্তু ঊর্ধ্ব মূল্যস্ফীতি কিন্তু এক ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য। এখনকার পরিস্থিতিতে মূল্যস্ফীতি কতটা বাড়তে পারে? আরও মূল্যস্ফীতি একটা রিসেশন ভাব আসার কথা, হয়তো এই মুহূর্তে বাড়বে না। অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বেড়ে যায় তখন আরেকটু বেড়ে যেতে পারে, কারণ সাপ্লাই সিস্টেমটা টোটালি ডিসরাপশন হয়ে গেছে, এটা স্থানীয় এবং আন্তর্জাতিক। সুতরাং এটার পণ্যের সংকট নেই এই কথাটা বোধহয় আর ঠিক থাকবে না, এটাতে সমস্যা হতে পারে। আর পণ্যের সরবরাহ থাকলেও মানুষের কিন্তু সামগ্রিকভাবে আয় কমে গেছে সকল পেশার লোকজনের। সুতরাং ওইটা মানুষের যখন আয় কমে যাবে তাতে খরচও কমে যাবে, অর্থাৎ এইটার ইম্প্যাক্ট হয়তো প্রাইস বাড়াতে দেখা যাবে না, অন্য সংকটগুলো দেখা দেবে। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে হয়তো প্রাইস আর এর থেকে আর কত বাড়বে, ডাবল ডিজিট ইনফ্লেশন আমাদের দেশে। সুতরাং হতাশা থেকে বলতে হয় অনেক বেড়েছে, আর কত বাড়বে, আর বাড়বে না। এমএসসি দিকে আপনার কাছে আবারও ফিরবো। শফিকুল ইসলাম, একটা বিরতি নিয়ে আসতে চাই বিজ ট্রেন্ডসে। দর্শক আপনারা দেখছেন নিটল টাটা বিজ ট্রেন্ডস, আমাদের সাপ্তাহিক আয়োজন। কথা হচ্ছিল দুজন অতিথির সঙ্গে চলমান পরিস্থিতি, বাজার ও অর্থনীতি নিয়ে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর নিশ্চয়ই আপনাদের পাশে পাবো।
দর্শক আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর আমাদের সাপ্তাহিক আয়োজন নিটল টাটা বিজ ট্রেন্ডে দুজন অতিথি রয়েছেন, এম.এস. সিদ্দিকী অর্থনীতিবিদ ও কলামিস্ট এবং একই সঙ্গে শফিকুল ইসলাম সিনিয়র সাংবাদিক, বাংলা ট্রিবিউন। আবার একটু শফিক ভাই আপনার কাছে যেতে চাই, যে ঘটনা ঘটে গিয়েছে এখন তো সমাধানের পথ আসলে খুঁজতে হবে, কিন্তু আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ নিয়েই কিন্তু আমরা এই অর্থবছরটি শুরু করেছি। তার প্রধান চ্যালেঞ্জের অন্যতম ছিল সেটি হচ্ছে মূল্যস্ফীতি, সেটি নিয়ে আপনার পর্যবেক্ষণও জানবো, কিন্তু ব্যাংকিং সেক্টরের শৃঙ্খলাও কিন্তু এক ধরনের বড় চ্যালেঞ্জ আমাদের। গ্রাহকদের আস্থা ফেরাতে এখনকার সংকট পর্যায়ে ব্যাংকিং সেক্টর সম্পর্কে একটু আপনার পর্যালোচনা জানতে চাই। ব্যাংকিং সেক্টরের সমস্যা কিন্তু অনেক আগে থেকেই শুরু হয়েছে। আমি এর আগেও বলেছি যে ব্যাংকের উপর থেকে যদি সাধারণ মানুষের আস্থা কমে যায় তাহলে অর্থনীতি মারাত্মক ধরনের হুমকিতে পড়ে। দীর্ঘদিন যাবৎ ব্যাংকগুলোতে তারল্য সংকট দৃশ্যমান, যে কারণে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ব্যাংক মার্জার করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং কোন ব্যাংকের সঙ্গে কোন ব্যাংক মার্জার করবে এর একটা খসড়া রূপরেখাও প্রকাশ করা হয়েছিল, আমরা জেনেছিলাম। হঠাৎ করে আবার এই উদ্যোগটা কিছুটা সময়ের জন্য থেমে গেছে। তার কারণ হচ্ছে মার্জার করার সিদ্ধান্ত থেকে সরকার কিন্তু সরে যায়নি, এটি কিন্তু আছে, একটু ধীর গতিতে এগোচ্ছে মার্জার করার বিষয়টি। তারল্য সংকট নিয়েই কিন্তু ব্যাংক চলছিল। ঠিক সেই সময়ে এই ধরনের একটি নাশকতা ব্যাংক ব্যবস্থাপনার উপর আরেকটা চাপ তৈরি করেছে। তার কারণ হচ্ছে যে শিল্প বাণিজ্য চলে ব্যাংকের ঋণের উপর, ব্যাংক থেকে নেওয়া ঋণের উপর শিল্প চলে, কারখানাগুলো চলে, ব্যবসা চলে, বাণিজ্য চলে। ব্যবসা বাণিজ্য চললেই ব্যাংক থেকে নেওয়া ঋণের আমি মূল টাকাটা আমি ফেরত পাবো, প্লাস ইন্টারেস্টটাও আমি ফেরত পাবো। যদি ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকায় যদি আমি বাণিজ্য ঠিকমতো করতে না পারি, আমি যদি ঠিকমতো মূলটা লোনটা আমি যদি ফেরত দিতে না পারি, আমি যদি ইন্টারেস্টটা ঠিকমতো দিতে না পারি, ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। এবং ঠিক এ ধরনের একটি চ্যালেঞ্জের জায়গায় কিন্তু ব্যাংক এসে পড়েছে। গত বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে, বুধবার বৃহস্পতিবার স্বল্প পরিসরে শুধুমাত্র টাকা উঠানো এবং টাকা জমা দেওয়া কার্যক্রমটি পরিচালনা করেছে। তার কারণ হচ্ছে যে ব্যাংক পরিচালনার যে ইন্টারনেট সেটি নাই, সে কারণে ব্যাংক তার কার্যক্রম শুরু করতে পারেনি। সেটি কিন্তু ওই 2 দিন এবং তারপরের এই সাপ্তাহিক 2 দিন ছুটি গেল। একই অবস্থা, আগামীকাল কর্মদিবস শুরু হবে। ব্যাংক কতটা কার্যক্রম তার শুরু করতে পারবে, কতটা সে তার অভ্যন্তরীণ মেকানিজম তৈরি করতে পেরেছে, এটি ব্যাংক কর্তৃপক্ষ জানে। কাজেই এই নাশকতা যে ব্যাংকে একটি চ্যালেঞ্জের জায়গায় ফেলেছে, এটি নিঃসন্দেহে এখন সেখান থেকে উঠে আসার পরিত্রাণ তো ওই একটি জায়গায় যে যত দ্রুত সম্ভব স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া, সেই জায়গাটিতে নিয়ে যাওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি এক, এবং দেশ যে স্বাভাবিক কর্মকাণ্ডের পরিচালনার মতো উপযোগী হয়েছে সেই জায়গাটিতে সাধারণ মানুষের আস্থা তৈরি করা। আস্থা যদি না ফেরে তাহলে কিন্তু আমি রংপুর থেকে একটি সবজিবাহী ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছাড়ব না। কাজেই আমি আমার পণ্য পরিবহনের ট্রাক ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরে পাঠাবো যখন আমি মনে করব, আমি আস্থাশীল হব এই 350-400 কিলোমিটার পথে আমার ট্রাক বাধাহীনভাবে বন্দরে গিয়ে পৌঁছাবে। এই আস্থা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ব্যবসা বাণিজ্য এই ঢিলেমি থাকবে, আর ঢিলেমি থাকলেই ব্যাংক ক্ষতিগ্রস্ত হবে। আমরা কোনোভাবেই ব্যাংকের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে দিতে চাই না। যত দ্রুত সম্ভব ব্যাংকের আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন বাংলাদেশ ব্যাংকে। এম.এস. সিদ্দিকী, আপনার কাছে আরেকটি বিষয়ে পর্যবেক্ষণ জানতে চাই। নিশ্চয়ই আপনি গত 2 দিন আগের একটি ব্যাংক খাতের একটি বিষয়ে নজর রেখেছেন যে তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক প্রায় 25,000 কোটি টাকা অন্যান্য ব্যাংকে ধার দিয়েছে। এই বিষয়ে একটু পর্যবেক্ষণ জানবো। একই সঙ্গে আমাদের
অর্থনীতির মূল চালিকা শক্তির অন্যতম একটি মাধ্যম বলা যায় যে সেটা হচ্ছে বৈধ চালানে পাঠানো রেমিটেন্স, সেটিতেও বাধাগ্রস্ত করার জন্য এক ধরনের চক্রান্ত চলছে, বিভিন্ন ধরনের গুজব, প্রোপাগান্ডা এগুলো চলছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম যদিও বন্ধ রয়েছে, কিন্তু যারা সরকারের কর্তা রয়েছেন, যেমন আইসিটি প্রতিমন্ত্রী, তিনি বলছেন বারবারই যে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আগ্রহ বাড়াতে তিনি বক্তব্য দিচ্ছেন, গণমাধ্যমে এসছেন। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি? আসলে এটা দুইটা কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে যে লোনগুলো ক্লাসিফাইড হয়ে যাচ্ছে অথবা ব্যাড হয়ে যাচ্ছে। তারা লোন নিয়েছে কিন্তু লোনটা ফেরত পাওয়া যাচ্ছে না। এটা অনেকগুলি কারণ থাকতে পারে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে প্রতিদিন যে লোনগুলো যাচ্ছে বাংলাদেশ বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক, এগুলোর ট্রেন্ডটা একটু দৃষ্টিকটু। সেটা হচ্ছে যে বড় বড় বড়োয়ারদেরকে লোন দেওয়া হচ্ছে, আর ছোট ছোট বড়োয়াররা লোন পাচ্ছেই না। এসএমই, বিশেষ করে এসএমই। আমি যে একটু আগে আলোচনায় বলেছি যে বাংলাদেশের যে রিটেল কনজামশন যা হয় ভোক্তার, তার 97%ই ট্রানজ্যাকশন করে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তো তাদের যদি বিজনেস কমে যায়, তারা যদি লোন না পায়, তাহলে টাকাগুলো কোথায় যাচ্ছে? বড়দেরকে দেওয়া হচ্ছে। বড়দেরকে দেওয়া হলে এই টাকাটা বাজারের সার্কুলেশনটা সেভাবে হয় না, সীমিত পর্যায়ে সার্কুলেশন হয়। যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিলে যে টাকার যে বেনিফিট পাওয়া যেত, সে টাকাটা আবার আসতো ব্যাংকে, আবার বেরোতো, আবার আসতো। বড়দেরকে দেওয়ার কারণে একবারে বেরিয়ে যাচ্ছে, সেগুলো আর ফেরত আসছে না। তো সুতরাং এই দুইটি কারণ আমার বিশ্বাস, এই দুইটি কারণে ওরা বারবার ক্যাশ লিকুইডিটি প্রবলেমে পড়ছে কমার্শিয়াল ব্যাংকগুলো। এগুলো রাষ্ট্রীয় ইন্টারভেন ছাড়া, সরকারের হাইয়েস্ট অথরিটির ইন্টারভেন ছাড়া, বাংলাদেশ ব্যাংকের ইন্টারভেনশন ছাড়া এই রিস্ট্রাকচারিং অথবা লোন দেওয়ার যে আত্মঘাতী পলিসি কমার্শিয়াল ব্যাংকগুলো নিয়েছে, সেগুলো যদি ওরা বন্ধ না করে, তাহলে আপনি এই ঘাটতি হতেই থাকবে, আর বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে ওদেরকে লোন দিতেই থাকবে। এবং একসময় যে খারাপ কিছু হয়ে যেতে পারে। সুতরাং আমি এই ব্যাপারে বলবো যে এটা কোনোভাবেই ভালো নয়। আর দুই একটা কারণ আছে কিনা জানি না, আমি টেকনিক্যাল দুইটা ব্যাপার আছে সেটা আপনাকে বললাম। ফরেন রিমিটেন্সের ব্যাপারে আপনি বলছেন, প্রথমত বলি, দয়া করে মনে করবেন না যে কোনো মাননীয় মন্ত্রী আহ্বান জানালে আমাদের গরিব শ্রমিকরা মিডল ইস্ট থেকে টাকা পাঠিয়ে দেবে। সরি, কারোর প্রতি কোনো ব্যক্তিগত আক্রমণের জন্য কথাটা বলিনি। সেটা হচ্ছে আমরা ডলারকে আমরা মার্কেট প্রাইস থেকে কম তাদেরকে দিচ্ছি, অফিসিয়াল রেটে পাঠালেও হ্যাসেল বেশি, তাদের নানা রকম ঝামেলা করতে হয়, তাকে ব্যাংকে যে টাকাটা আনতে হয়। আর হুন্ডি করে পাঠালে টাকাও বেশি পাওয়া যাচ্ছে, দ্রুত টাকাটা আসে এবং বাসায় পৌঁছে দেয় তার স্ত্রী বা মায়ের কাছে শ্রমিকের। তো সব সুযোগ সুবিধা হুন্ডিওয়ালাদের কাছে। তা আপনি কি করে আশা করেন যে রিমিটেন্স বাড়বে? হঠাৎ করে একটু ঝলক কোনো মাসে একটু বেশি দেখা দেয়, সেটাকে নিয়ে আমরা হাততালি দিতে শুরু করি। এবং এটা স্থায়ী সমাধান যতদিন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক না করবে, এমন কোন সমাধানের জন্য কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে কিনা? ডলার ওপেন করে দিতে হবে, কনভার্টেবল। এটা মার্কেট রেট ফিক্স করবে এই প্রাইসটা। এটা যদি মার্কেট ফিক্স না করে, তাহলে কোনো দিনই ওরা বেনিফিটেড হবে না শ্রমিকরা। আর শ্রমিকরা বেনিফিটেড না হলে ওরা টাকা পাঠাবে না, কারণ তারা ফেরেস্তা নয়। বাংলাদেশের মানুষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে করাপ্ট, সবচেয়ে দুর্নীতিবাজ। সেই দুর্নীতিবাজ দেশে আপনি 1 কোটি শ্রমিক মিডল ইস্টে চাকরি করে, তাদেরকে আপনি 100 হওয়ার জন্য বলছেন, এটা খুব একটু দাবিটা একটু বেশি হয়ে গেল না? বাকি 17 কোটি লোক অন্যায় করবে, দুর্নীতি করবে, আর আপনি বিদেশে থেকে 1 কোটি লোকে হলো যে তোমরা সৎ হয়ে যাও, তোমরা অফিসিয়াল রেটে ডলার পাঠাও। এটা কি সম্ভব? আমার কোনো মোরাল কারেজ আছে? কোন নৈতিক অধিকারে আমি তাকে এই কথাটা বলবো? নিশ্চয়ই। শফিকুল ইসলাম, আপনারও একটু এই পর্যবেক্ষণ জানতে চাই যে এটি তো একটা বড় চ্যালেঞ্জ, এই রেমিটেন্স পাওয়া। এটিতে আরও কোনো ধরনের পরিবর্ধন করলে কি গতি আসবে কিনা অর্থনীতিতে? সেটি হচ্ছে যেটি স্যার বলতেছিলেন যে আস্থার জায়গাটি তৈরি করতে হবে। আর শ্রমিকের পাঠানো রেমিটেন্স আনতে ব্যাংকে শ্রমিকের যে আত্মীয়টি যাবে, তাকে যে হ্যাসেল হতে হয়, এটি কমাতে হবে। আর ডলার রেট এটি
আবারও পুনর্বিবেচনার সময় এসেছে। যদি শ্রমিক অন্য কোনো চ্যানেলে তার উপার্জিত অর্থ পাঠিয়ে সে তার পরিবারকে যদি 1 টাকা বেশি দিতে পারে, সে কেন এই সুযোগটি নেবে না? এর কোনো জবাব নাই। আমি নেব, আমি যেখানে 1 টাকা বেশি পাবো নেব। কাজেই কে আহ্বান করলো আর তার আহ্বানে সাড়া দিয়ে হুমড়ি খেয়ে পড়লো প্রপার চ্যানেলে দিতে, আর তারা ডলারে ক্ষতি হলো টাকার অঙ্কে হিসাব মেলাতে গিয়ে, এটি কোনো শ্রমিক করবে না, আমি হলেও করতাম না। এটি বাস্তবতা। এই বাস্তবতা উপলব্ধি করতে হবে। ডলার রেট যেটি আছে সেটিকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে, আর ব্যাংক থেকে রেমিটেন্স তোলার সময় যে হ্যারাসমেন্টটা হয় সেটি কমাতে হবে। কোনো ধরনের তার ওই যিনি টাকাটা আনতে যাবেন তাকে কোনো ধরনের হ্যারাসমেন্ট করা যাবে না। সহজ শর্তে সহজভাবে তার বৈধ টাকাটি তার হাতে পৌঁছে দিতে হবে। না, আপনারা বলছিলেন, দুজনই বলছিলেন যে ডলার উন্মুক্তভাবে ছেড়ে দিতে হবে বাজারের উপর। কয়েকদিন আগের বিশেষ কিছু সিদ্ধান্তর পর তো এটার মধ্যে তো এক ধরনের গতি এসেছিল, বা ক্রলিং পেগ পদ্ধতি যখন যে রেটটার তৈরি সৃষ্টি দিয়ে রেখেছে, সেই জায়গাটিতে কি ডলার আছে? সেই জায়গাটিতে তো ডলার নাই। কোলিং প্যাক 116 টাকা। বাজারে তো আমি যখন ডলার কিনতে যাই আমাকে তো 18, 19, 20, 21 টাকা দিতে হয়। তো কাজেই আপনি যে সিস্টেমটায় গেলেন, যে সিস্টেমটা আপনি করলেন, সেই সিস্টেমটায় আমার লাভটা কি হলো? এখন এর ব্যাখ্যা গভর্নমেন্টের তরফ থেকে বলার চেষ্টা করা হচ্ছে। দ্যাট মিনস বাংলাদেশ ব্যাংক বলতেছে আমরা যদি এই কোলিং প্যাকটা না করতাম তাহলে এই ডলারের বাজারটি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। সেটি অন্তত ঠেকিয়েছি। কিন্তু তাতে কি আমার শেষ রক্ষা হচ্ছে? সমাধান তো হচ্ছে না। সমাধান কি হচ্ছে? সমাধান তো হচ্ছে না। আপনি কোলিং প্যাকে 116 টাকা নির্ধারণ করে দিলেন, আপনি এটাকে আর কত করবেন? আরও 2 টাকা না হয় বাড়াই দিলেন। কিন্তু বাজারে যদি আমাকে 120-21 টাকা দিয়ে যদি কিনতে হয়, তখন আমি আসলে এই বাণিজ্য আপনি কি দিয়ে সমান্তরালে আনবেন? এটার পথটা কি? মূলত কারণটা হচ্ছে যে আসলে এই সততা অভাব সর্বত্র। গভর্নমেন্টকে সহযোগিতা করা, রাষ্ট্রকে বাণিজ্যের জায়গায় এস্টাবলিশড করার যে মানসিকতা, সেই জায়গাটি থেকে আমার দেশের অধিকাংশ নাগরিক সরে গেছে। তারা ব্যক্তি স্বার্থ, ব্যক্তি প্রফিটটিকে গুরুত্ব দিয়ে যে যেভাবে পারছে, যে সুযোগটুকু যখন যেভাবে পারছে সেইটুকু কাজে লাগিয়ে উনি নিজে বেনিফিটেড হচ্ছে। এর মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্রের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর গভর্নমেন্ট বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, বিভিন্ন ধরনের পরিকল্পনার কথা বলার পর যখন বাস্তবায়িত হয় না, তখন গভর্নমেন্ট বিব্রত হচ্ছে। কাজেই দেশপ্রেমের কোনো বিকল্প নাই। দেশপ্রেম জাগলে, দেশপ্রেম যদি জাগে এবং দেশপ্রেম যদি কাজ করে, তবেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এছাড়া আমি আর কোনো লাইন দেখি না। আপনি কাকে বলবেন? যে যেভাবে পারছে সে সেইভাবে সেই সুযোগটুকু নিচ্ছে। আপনি বলতেছেন যে এই নাশকতার সময় কৃষক তার উৎপাদিত ফসল ঢাকায় পাঠাতে পারে নাই, মাঠে পচে গেছে। কিন্তু যে কৃষক, যে ব্যবসায়ী যেভাবে সে বাজারে যেটুকু আনতে পেরেছে, উনি কোনো কারণ ছাড়া উনি কিন্তু সেইটুকুর বিশাল ব্যবসা করে গেছেন এই সময়ের মধ্যে। গত কয়েকদিনে চালের দাম 5 থেকে 7 টাকা বেড়েছে। কি কারণে? আপনি ধান আমার বাম্পার ফলন, চাল আমার পর্যাপ্ত, আমি রপ্তানির কথা ভাবছি, আলু আমার এত উৎপাদন, রাস্তায় ফেলে দেওয়ার মতো অবস্থা, তাহলে তার কেজি 70 টাকা কি কারণে হয়? কি কারণে হয়েছে এই 3 দিনে আলুর কেজি 70 টাকা? আমরা কেউ ভেবে দেখেছি? আমরা কেউ কারণ খুঁজতে গেছি? কারণ খোঁজা সম্ভব হয়েছে? সম্ভব হয়নি, কারণ এটি নিয়ন্ত্রণের বাইরে।
নিশ্চয়ই। একটা বিরতি নিচ্ছে আবারও, আপনারা আমার সঙ্গেই থাকবেন। দর্শক, আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন বিস্ট্রেন্স নিটল টাটার সৌজন্যে। একটা ছোট্ট বিরতি নিচ্ছে, দুজন অতিথি রয়েছেন, আবারও একটু উত্তরণের পথ খুঁজতে চাই সামগ্রিকভাবে চলমান পরিস্থিতিতে বাজার এবং অর্থনীতির। দর্শক, চলমান পরিস্থিতিতে বাজার ও অর্থনীতি, এই বিষয়ে আজ আমরা নিটল টাটা বিস্ট্রেন্সের বিষয়ে নির্ধারণ করেছি। দুজন অতিথি রয়েছে, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, সরাসরি আবার একটু আলোচনায় যেতে চাই এমএসসি থেকে আপনার কাছে জানতে চাই যে ইউক্রেন যুদ্ধ, গাজায় হামলা, বৈশ্বিক অর্থনীতি টালমাটাল, এর মধ্যেই আবার আমাদের এতগুলো চ্যালেঞ্জ নিয়ে আমাদের অর্থনীতিতে এই অর্থ বছরে প্রবেশ করতে হলো। সামগ্রিকভাবে এখন আমি একদমই এই অনুষ্ঠানের শেষ প্রান্তে আছে, আমি আসলে চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে আগানো যায় সেই পথ যদি আপনি একটু বলতেন। এটা তো অনেক বড় প্রশ্ন, খুব জেনারেল প্রশ্ন। প্রথমত আমরা একটা বাজার অর্থনীতিতে আছি, জি, এটা আমরা নিজেরা বিশ্বাস করি না। আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই। জি, নিয়ন্ত্রণ করতে যে ঝামেলা। একটু আগে শফিক ভাই যে কথাগুলো বলছিলেন যে পর্যাপ্ত চাল আছে, ডাল আছে, আলু আছে, এটা দাম বাড়লো কী করে, বাড়ে কেন? তো এই প্রশ্নটা কি উনি বলছেন যে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। তো আমি এই জিনিসটাকে অ্যানালাইসিস করি। আমার বক্তব্য হচ্ছে যে প্রথমত ডলারের প্রাইস নিয়ন্ত্রণ করতে যে বাজারে হসপস হয়ে গেছে। আমরা বাজারটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি বা নিয়ন্ত্রণ করতে চাই, নাই দেখে হতাশা ভুগি। কিন্তু বিনয়ের সাথে বলতে চাই, আমাদের দেশের বা পৃথিবীর যে কোনো দেশেরই পলিসি মেকার বা সাধারণ মানুষ, তাদের কাছ থেকে বাজার কিন্তু ইন্টেলিজেন্ট। বাজার অনেক বেশি ইন্টেলিজেন্ট। বাজারের সিদ্ধান্তটা হচ্ছে কারেক্ট সিদ্ধান্ত। আমরা ডলারের প্রাইস ফিক্সেশনের ব্যাপারেও বাজারের সিদ্ধান্ত আমরা মানি না। আমরা এসেনশিয়াল জিনিসের প্রাইস ফিক্স করি, নিজেরা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাইস ফিক্স করে দেয়, কৃষি মন্ত্রণালয়ে আলুর প্রাইস ফিক্স করে দেয়, কিন্তু সেটা বাজারে ইমপ্লিমেন্ট করতে পারে না। আমরা যেটা ইমপ্লিমেন্ট করতে যাই সেটা আমরা পারি না। আমাদের ব্যাংকিং সিস্টেমে আমরা যে করে রেখেছি, ব্যাংকের মালিকানা নিয়ে আমরা যে আস্থা করে রেখেছি, টাকা পয়সাগুলো, লোনগুলো কিছু লোকের হাতে কনসেন্ট্রেট হয়ে যাচ্ছে। বোর্ড সেটা অনুমোদন করে, বোর্ডের উপর কোনো গাইডলাইন নেই। বোর্ডের যে তৈরি, যাদেরকে দিয়ে হবে, একই পরিবারের একজন মানুষ 9 বছর বোর্ডের মেম্বার থাকতে পারে, একই পরিবারের 4 জন ব্যাংকের মালিক থাকতে পারবে, বোর্ডে থাকতে। এদের সিদ্ধান্তগুলো ওই ব্যক্তিগত ওই পরিবারের সিদ্ধান্তেই হয়। আমাদের আমদানি রপ্তানিতে রেস্ট্রিকশন আছে, ইজ অন ডুইং বিজনেসের যেটা বলছি, সেটা আমাদের নয়। আমরা ট্যাক্স করি, ব্যবসায়ীরা চিৎকার দিয়ে মরে যাচ্ছে যে আনডিউ কিছু পেনাল্টি তাদেরকে করা হচ্ছে। সামান্য একটা ভুলের জন্য, অনিচ্ছাকৃত ভুলের জন্য 10 লক্ষ, 20 লক্ষ, 1 কোটি টাকা পেনাল্টি করে দিচ্ছে। সে বিজনেসম্যানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়, এটা আমরা বুঝি না। তো আপনি যেহেতু একটা জেনারেল প্রশ্ন করেছেন, আমি কতগুলো কথা বললাম, সেই কথাগুলো বলতে যেটা সাম আপ যদি করি, সেটা হচ্ছে আমাদের দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডটাকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। যারা নিয়ন্ত্রণ করেন তারা অর্থনীতি বা বাজার ভালো মতো বুঝেন না, অন্তত তাদের কাজকর্ম দেখে। আমাদের দেশে, আমি অ্যাডভাইজার কম্পিটিশন কমিশনের, প্রাক্তন অ্যাডভাইজার। কম্পিটিশন কমিশনের আইন অনুযায়ী কেউ কোনো জিনিসের প্রাইস ফিক্স করতে পারবে না। শুধু একটা জিনিস দেখবে যে কেউ মনোপলি করে আর্টিফিশিয়ালি দাম বাড়িয়ে দিচ্ছে কিনা। আমরা যখন চালের দামের কথা বলি, উনি বললেন যে যেসব ব্যবসায়ীরা তাদের দোকান খুলতে পেরেছে তারা ভালো মতো প্রফিট করে নিয়েছে। আপনি যখন সাপ্লাই চেইনটা বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, তার মানে বাজার স্বাভাবিক আচরণ করছে না। তো বাজার যদি স্বাভাবিক আচরণ না করে, আপনি কি করে একজন দোকানদারের কাছ থেকে স্বাভাবিক আচরণ আশা করেন? যিনি বাজারে গেছেন, উনি 1 কেজি আটা কিনতেন, তিনি না জানি কি হয়, কারফিউ হয়ে যাচ্ছে, উনি 5 কেজি আটা কিনে নিয়ে আসছেন বাজারে। যিনি 5 কেজি চাল কিনতেন, উনি 10 কেজি চাল কিনে নিয়ে আসছেন। তার মানে কি, ক্রেতার যে একটা ভূমিকা আছে, সেই কথাটা আমরা মানি না, আমরা এটা বিশ্বাস করতে চাই না। অথচ বাজারের একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হচ্ছে ক্রেতা। ওরা যদি অ্যাবনর্মাল বিহেভ করে, তাহলে বাজার অ্যাবনর্মাল বিহেভ করবে, তাহলে টোটাল সামগ্রিকভাবে জিনিসপত্রের দাম বাড়বে অথবা কমে যাবে।
আইদার ওর তরকারিতে বেশি লাভ করবে অথবা সেটা পচে যাবে, একদম 100% লস হয়ে যাবে। তাহলে কী হবে? এই আনস্টেবল সিচুয়েশনকে আপনি কীভাবে জাস্টিফাই করবেন? সুতরাং জিনিসপত্রের যদি দাম বাড়ে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। হ্যাঁ, আমি আবার বলছি, দোষারোপ করা যাবে না। ওর একটা অনিশ্চিত জীবন, আপনার যেমন অনিশ্চিত জীবন, ওই দোকানদারের জীবনও অনিশ্চিত, সে কৃষকের জীবনও অনিশ্চিত। তা আমরা কেন এই মার্কেটটাকে বুঝি না? আমরা এটাকে কেন স্টাডি করি না? কোন পার্টিকুলার মানুষটি বাজারে সিন্ডিকেট করে বা কার্টেল করে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না কেন? আমরা কেন আমাদের আমদানির উপরে সামান্য অনিচ্ছাকৃত ভুলের জন্য 1 কোটি টাকা পেনাল্টি করে দেয়? এটা কেমন আইন আমাদের দেশে? এত স্ট্রিক্ট নিয়ম কেন? ব্যাংকিং সিস্টেমে এত অরাজকতা, এটা তো একদিনে হয়নি, বছরের পর বছর অনিয়ম করতে করতে এই জিনিসটা হয়ে গেছে। তার মানে এখন আপনি যদি এখন বলেন, এত কিছু বললাম এই জন্য আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আপনি যদি ভাবেন এই সমস্যাটা গত 1 মাসে হয়েছে বা 5 দিনে হয়েছে, এটা কীভাবে ওভারকাম করব, আমি আপনাকে বলতে চাই যে 5 দিন, 15 দিন, 15 মাস, 15 বছরও করতে পারবো না যদি না আমরা সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারি। সমস্যাটাকে আইডেন্টিফাই করে যদি আমরা নিজের থেকে রিফর্ম না করি, আমাদের চরিত্র রিফর্ম না করি, আমাদের বিজনেসের নিয়মকানুনগুলোকে রিফর্ম না করি, আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না। এম এ সিদ্দিক, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। আবারও একটু শফিকুল ইসলাম আপনার কাছে যেতে চাই। সামনে তাহলে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য অনেক বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের এক ধরনের চাপ রয়েছে, তাদের জীবনের মানের উপর চাপ পড়ছে, এবং এই অচলাবস্থা যদি কাটাতে হয় তাদেরকেও এক ধরনের প্রণোদনার মধ্যে আনতে হবে বলে বিশ্লেষকরা বলছিলেন। মোটা দাগে আসলে সরকারের সামনে চ্যালেঞ্জ কি এখন? মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, এটি হচ্ছে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা নির্বাচনের আগে ক্ষমতাসীন দল তার ইশতেহারেও ব্যক্ত করেছেন। বাজেটেও অর্থমন্ত্রী মহোদয় একই কথা বলেছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, তারা টার্গেট দিয়েছে 6.5% নিয়ে আসা, কিন্তু সম্প্রতি খাদ্যে মূল্যস্ফীতি 12% ওভার করে গেছে। কাজেই 12% থেকে এটিকে 6.5% নামিয়ে আনাটাই সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। না, কিন্তু স্যারও যেরকম বলছিলেন, আপনিও বলছিলেন, এটি তো অসম্ভব একটা ব্যাপার। 12 ডাবল ডিজিটে চলে যাওয়া, আবার সিঙ্গেল ডিজিটে নিয়ে আসবেন, সেটার পথটা কি আপনার কাছে? আপনার পরামর্শ কি? সেটা দেখেন যে সরকার কিভাবে আনবে, তার কিন্তু আসলে সুনির্দিষ্ট কোনো রূপরেখা আমরা আসলে বাজেট বক্তৃতায় আমরা যেটুকু কাগজপত্র পেয়েছি তার মধ্যে আমরা পাইনি। অর্থমন্ত্রীকে আমরা জানার চেষ্টা করেছি, তাকে প্রশ্ন করে। উনি বলেছেন যে সময় দেন, দেখেন। উনি এক কথাই বলেন সব সময় যে আমাকে সময় দেন, দেখেন। তো আমরা তার কথার উপর আস্থা রাখতে চাই, আমরা বিশ্বাস করি সরকার 6.5% নামিয়ে আনবে, কিন্তু আমাদের কাছে মনে হয় এটি একটি দুরূহ কাজ। কারণ হচ্ছে আমরা এই যে সম্প্রতি নাশকতা ঘটে গেল, এই নাশকতা ঘটার আগে আমরা আরেক ধরনের নাশকতার মধ্যে আমরা এই দেশের মানুষ ছিলাম। কি? এক বেনজির সাহেবকে নিয়ে আর এক কাস্টমস কমিশনার মতিউর রহমান সাহেবকে নিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিকেরা দুজন দুটো সরকারের দুটো চেয়ারে বসেছিলেন কয়েকটি বছর। সেই সময়কালে তারা এগুলো করে গেছেন। যদি এইভাবে সরকারের ভিতরে এবং বাইরে থেকে এই আবেদ আলী সাহেবরা, পুলিশের আইজিপিও যে কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, আবেদ আলী সাহেবরাও সেই একইভাবে সম্পৃক্ত। কাজেই দুর্নীতি মুক্ত দেশ সমাজ গড়া না গেলে এই যে আমরা যে সংকটের মধ্যে পড়লাম, এই সংকট থেকে পরিত্রাণের সহসায় কোনো উপায় নাই। কাজেই আমাকে সঠিক পরিকল্পনা, দক্ষতার সঙ্গে সততার সঙ্গে সেই পরিকল্পনা বাস্তবায়ন এবং দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা, এবং সেটি সর্বত্র সরকারের শীর্ষ মহল থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত আমরা আপনাকে এসিউরেন্স করতে হবে যে সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি যেটি সরকার ঘোষণা করেছে, এটিতে যে সরকার আন্তরিক তার প্রমাণ রাখতে হবে। সেই প্রমাণ রাখতে গিয়ে সরকারকে দক্ষতার পরিচয় দিতে হবে। সেই জায়গাটিতে কেউ যদি তার নিজের লোকও হয়,
এটি যেন কোনোভাবে ছাড় না পায় সেটি নিশ্চিত করতে হবে। কাজেই শুধুমাত্র ক্ষয়ক্ষতি যে যা হয়ে গেল এটি তো পূরণ করার বিষয় আছেই, একই সঙ্গে দুর্নীতির মধ্য দিয়ে আমরা আমাদের অর্থনীতি যেটুকু পিছিয়ে গেছে সেখান থেকেও কিন্তু উত্তরণের পথ আমাকে খুঁজে বের করতে হবে। কাজেই দুই দিক থেকে আমাকে পলিসি মেক করতে হবে এবং সেই পলিসি বাস্তবায়নের জন্য সরকার থেকে দায়িত্ব পালন করতে হবে, তাদেরকে সেটা মনিটর করতে হবে। এজ একজন নাগরিক হিসেবে আমরা যারা সরকারের বাইরে আছি আমাদেরও সেই দায়িত্ব আছে যে আমরা আসলে সেই আমাদের উপর নির্ধারিত ট্যাক্সটি সরকারের হাতে দেই কিনা, সেটি যেভাবে পারে সেইভাবে। আমরা যেন কে মনোপলি ব্যবসা না করি, আমরা যেন আল্লাহকে হাজির নাজির মেনে যেন একটু সৎ পথে থাকার চেষ্টা করি। যদি এই সমন্বয় যদি আমরা করতে পারি তবেই মনে হয় এই যে বড় ধরনের একটি সংকট যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেইখান থেকে আমরা পরিত্রাণ পাব। অর্থ বছর সামান্য একটি বছর, 12টি মাস, 365 দিন, তার প্রায় 30 দিন, প্রায় 27 দিন চলে গেছে। কাজেই বাকি আছে 333 দিন। সেই সময়ের মধ্যে আসলে কতটুকু সম্ভব সেটি নির্ভর করবে সরকারের পারফরম্যান্স এবং আমাদের আচরণের উপর। নিশ্চয়ই। শফিকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে এম.এস. সিদ্দিকী, অর্থনীতিবিদ ও কলামিস্ট, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি আমার মূল্যবান সময় আপনারা দুজন দিয়েছেন। আয়োজন শেষ করতে হচ্ছে। যেমনটা শফিক ভাই বলছিলেন, সরকারের দক্ষতা এবং দুর্নীতি যদি রোখা যায় তাহলে হয়তো বাংলাদেশ আবারও এগিয়ে যাবে, এমন প্রত্যাশা তো থাকছেই। আজকের আলোচনা অর্থাৎ নিটোল টাটা বিজ ট্রেন্ডস আজ এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।